শেষ হলো পৌর নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের। বাছাইটা নিয়ে টেনশনে ছিলাম, তো আল্লাহর রহমতে বাছাইটা টিকে গেছি। আশা করি আমাদের নির্বাচনটা সুস্থ হবে। আচরণবিধি লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি কমিশনের। শোভাযাত্রা অথবা মিছিল এই ধরনের কোনো কিছু যেন না করেন, অথবা এমন কোনো সভা না করেন যেটা পথসভা বিরাট ব্যাপক সভা করতে পারবেন না। নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না ইসি, অভিযোগ বিএনপির। নির্বাচন নিয়ে মিথ্যাচার করা দলটির স্বভাব, বলছে আওয়ামী লীগ। নিরপেক্ষতার চিহ্ন মাত্র আমরা তাদের কাছে পাইনি। তারা এখানে দলীয় নির্দেশ পালন করছে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের দিন বিকালবেলা তারা অভিযোগ করছে ওখানে নাকি ভোট কাটাকাটি হয়ে গেছে। ভোট গণনার পরে যখন রেজাল্টটা বিএনপির অনুকূলে গেল, তখন বললো যে না, ভোটটা সুষ্ঠু হয়ে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বিমান বাহিনীতে যুক্ত হলো আধুনিক প্রশিক্ষণ বিমান। শিগগিরই ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত। প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। হোসেনি দালানে হামলাকারী চক্রের 3 জেএমবি সদস্য গ্রেপ্তার। 5 দিন করে রিমান্ডে। জ্যামার দিয়ে ফোন নেটওয়ার্ক বন্ধ করে চলত গোপন বৈঠক। চাপ থাকলেও আইএস বিরোধী কোনো জোটে বাংলাদেশের যোগ দেওয়া উচিত নয়, মন্তব্য বিশ্লেষকদের। জাতিসংঘের অধীনে জোট হলে সহযোগিতার আশ্বাস সরকারের। এবং রাতের অন্ধকারে অবৈধভাবে ভারত যাওয়া বন্ধ না হলে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আনা কঠিন হবে, ব্রিফিংয়ে বিজেপি মহাপরিচালক। শেষ হলো আসন্ন পৌর নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। দ্বিতীয় অর্থাৎ শেষ দিনেও বাদ পড়েছে অনেকের মনোনয়ন। এক্ষেত্রে অনেকেই বলছেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে বাতিল করা হয়েছে তাদের মনোনয়ন। আবার বৈধতা পাওয়া প্রার্থীরা ভোটে জয়ী হলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত থাকার প্রত্যয় জানালেন দৃঢ় কণ্ঠে। এদিকে প্রার্থীরা ইচ্ছুক হলে 13 ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় ও শেষ দিনে রাজশাহীতে 13টি পৌরসভার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এ সময় ঋণখেলাপি ও তথ্যের অসঙ্গতি সহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অনেকের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। যাচাই বাছাই শেষ হলো, আমরা নির্বাচনে প্রস্তুত হচ্ছি। আমরা এখন মাঠে কাজ করব। সংরক্ষিত কাউন্সিলর যারা 14 জন ছিলেন, 14 জনের সকলের মনোনয়নপত্র বৈধভাবে আমরা ঘোষণা করেছি। ময়মনসিংহের 9টি পৌরসভার উপজেলা পরিষদ কার্যালয়ে রোববার সকাল থেকেই ভিড় করেন নেতাকর্মীরা। দিনভর প্রার্থীদের মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা নিয়ে সেখানে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাছাইটা নিয়ে টেনশনে ছিলাম, তো আল্লাহর রহমতে বাছাইটা টিকে গেছি। আমার একটা টেনশন ছিল যে আমি যাচাই বাছাই টিকতে পারি কিনা, তো আমি যাচাই বাছাই টিকছি ইনশাল্লাহ। আশা করি আমাদের নির্বাচনটা সুস্থ হবে। সুস্থ হলে ইনশাল্লাহ আমি 2 নং ওয়ার্ড থেকে নির্বাচিত জয়ী হব। সিলেটে মেয়াদ শেষ হওয়া 3টি পৌরসভায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই উপলক্ষে উপজেলা পরিষদগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যাচাই বাছাই আমার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। তো আমরা নির্বাচনী আচরণবিধিকে মেনেই আমরা সঠিক সময়ে আমরা নির্বাচনের প্রচারণায় নামবো। বাংলাদেশের ব্যাংক সিআইবিতে আমার কোনো ঋণ খেলাপি আসে নাই। ষড়যন্ত্রমূলকভাবে সরিয়ে দেওয়ার জন্য আমার মনোনয়নপত্র বাতিল করেছেন। তার এই অভিযোগ সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। আমি বাছাইকালে উপস্থিত ব্যাংক কর্তৃপক্ষের স্বাক্ষরিত ডকুমেন্টস এবং তাদের উপস্থিতি আপত্তির প্রেক্ষিতে আমি আমার ব্যবস্থা নিয়েছি। রংপুরে বদরগঞ্জ পৌরসভার উপজেলা মিলনায়তনে সকল মেয়র প্রার্থীর উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এই পৌরসভায় 17,500 ভোটার রয়েছেন। এছাড়া গাইবান্ধা ও যশোর সহ দেশের বিভিন্ন স্থানে পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। ওসমান জাহান, সময় সংবাদ।
সংসদের বাইরে থাকা রাজনৈতিক দলের প্রধানরা আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। বিকেলে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মোটর শোভাযাত্রা ও জনসভায় অংশ না নিতে দলীয় প্রধানদের আহ্বান জানানো হয়। আচরণবিধি লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যারা সুবিধাভোগী না তারা অবশ্যই পারবেন, তিনি দলীয় প্রধান হোক অথবা সাধারণ কেউ পারবেন। তবে একটা বিষয় বিশেষভাবে তাদেরকে খেয়াল করতে হবে যে শোভাযাত্রা অথবা মিছিল এই ধরনের কোনো কিছু যেন না করেন, অথবা এমন কোনো সভা না করেন যেটা পথসভা নয়, বিরাট ব্যাপক সভা করতে পারবেন না, মিছিল করতে পারবেন না এবং শোভাযাত্রা করতে পারবেন না। এগুলো স্পষ্ট করে উল্লেখ করা আছে আমাদের আইনে। এই আইন ভাঙবেন না, যে আইন ভাঙলে যে কেউ হন না কেন আমাদের ব্যবস্থা নিতে হবে এবং সেটা আসলে খুব সুখদায়ক হবে না, সুখকর হবে না। নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্রের স্বার্থে বিএনপি পৌর নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বিগত জাতীয় ও সিটি কর্পোরেশনের মতো এবারের পৌর নির্বাচনেও নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা দেখাতে পারছে না। এখন যে নির্বাচন কমিশনকে আমরা দেখছি, গত জাতীয় নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত নিরপেক্ষতার চিহ্ন মাত্র আমরা তাদের কাছে পাইনি। এবং এইবারকার পৌর নির্বাচনে সেটা আরো বেশি করে দেখা দিয়েছে যে অতি কয়েকদিনের মধ্যে সমস্ত বিধি টিধি তৈরি করে তারা দিয়ে দিয়েছে, যে বিধিগুলো আপনার কোনো মতেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলকে অংশগ্রহণ করার জন্য যে একটা প্রস্তুতি সেটা নেওয়া সম্ভব হয়নি। এবং এটা আরো প্রমাণ করেছে যে তারা এখানে দলীয় নির্দেশ পালন করছে। এই প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা নির্বাচনে এসেছি শুধুমাত্র গণতন্ত্রের স্বার্থে, যাতে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করবার জন্য আমরা আমাদের কাজগুলো করতে পারি। নির্বাচন নিয়ে মিথ্যাচার করা বিএনপির স্বভাব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এর মাধ্যমে তারা ভোটারদের সহানুভূতি অর্জন করতে চায় বলে উল্লেখ করেন তিনি। দুপুরে কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় কথা বলেন হানিফ। আমরা দেখেছি যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের দিন বিকালবেলা তারা অভিযোগ করছে ওখানে নাকি ভোট কাটাকাটি হয়ে গেছে। বিকেলে যখন ভোট গণনার পরে যখন রেজাল্টটা বিএনপির অনুকূলে গেল, তখন বললো যে না, ভোটটা সুষ্ঠু হয়ে গেছে। এই যে বিএনপির এই ধরনের মিথ্যাচার করার অভ্যাস, এটা পুরনো অভ্যাস। অতএব এইটা নিয়ে আমি মনে করি না যে খুব একটা আমলে নেওয়ার মতো কিছু আছে। তাদের সামনে সরকারের বিরুদ্ধে অভিযোগ করার কিছু নেই, সরকারের বিরুদ্ধে বলারও কিছু নেই। এখন সেইটার কারণে এখন এই নির্বাচনকে নিয়ে একটু ধোয়া তুলে জনগণের মধ্যে একটু সহানুভূতি তারা নেওয়ার চেষ্টা করছে। দেখছেন সন্ধ্যার সময়। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেটে পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, আর বেশি নেটে ভিডিও আপ সারাক্ষণ। বেশি বেশি ইন্টারনেট, বেশি বেশি হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং, স্কোর ব্রাউজিং, আর বেশি বেশি নেটে পুরো ম্যাচ ওয়াচিং। আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121 *999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাহিনীতে অত্যাধুনিক বিমান এবং হেলিকপ্টার অন্তর্ভুক্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। শেখ হাসিনা বলেন, বাহিনীতে নতুন আকাশযান সংযুক্ত হওয়ায় নতুন সমুদ্র সীমা সুরক্ষিত রাখতে বাংলাদেশের সামর্থ্য বাড়ল। অত্যাধুনিক আকাশযান যুক্ত হলো বিমান বাহিনীর বহরে। দুটি অগাস্টা AW139 হেলিকপ্টার বাংলাদেশের জলসীমায় নজরদারি করবে, কাজ করবে জলদস্যুদের হামলা মোকাবেলায়। আর 6টি ইয়াক 130 কমব্যাট প্রশিক্ষণ বিমান যুদ্ধ বৈমানিকদের করে তুলবে আরো দক্ষ। যুদ্ধের সময় আকাশ এবং ভূমিতে শত্রুর ওপর আক্রমণেও এই বিমানগুলো বিশেষভাবে পারদর্শী। নতুন বিমান এবং হেলিকপ্টার অন্তর্ভুক্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নতুন এই আকাশযানগুলো বিমান বাহিনীকে আরো গতিশীল করবে। সামুদ্রিক এলাকায় উদ্ধার কার্যক্রমের সামর্থ্য বৃদ্ধির জন্য আমরা বিমান বাহিনীতে AW139 হেলিকপ্টার সংযোজনের পরিকল্পনা গ্রহণ করি। উচ্চ প্রযুক্তি
সমৃদ্ধ অত্যাধুনিক গ্লাস ককপিট ও অটো ফ্লাইট কন্ট্রোল সিস্টেম দ্বারা পরিচালিত AW139 হেলিকপ্টার সুবিস্তৃত উপকূল ও সামুদ্রিক এলাকায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও আপৎকালীন সময় অনুসন্ধান ও উদ্ধার পরিচালনা সক্ষম। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে যেমন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, শক্তিশালী হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীও। তিনি বলেন, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের সকল মানুষকে সবসময় এটা মনে রাখতে হবে যে আমরা যুদ্ধে বিজয় করে বিজয়ী জাতি। আমরা কারো কাছে হার মানি না, পরাজিত হই না। বিশ্ব সভায় আমরা মাথা উঁচু করে চলব, সেইভাবে আমাদের গড়ে তুলতে হবে। সম্পদের সীমাবদ্ধতা আছে, কিন্তু তা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না যদি আমাদের মধ্যে আত্মবিশ্বাস থাকে। সেই আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বোধ নিয়েই বাংলাদেশের জনগণ এগিয়ে যাবে। এর আগে অন্তর্ভুক্তি অনুষ্ঠানে পৌঁছালে কুচকাওয়াজে অভিবাদন জানানো হয় প্রধানমন্ত্রীকে। কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী, সালাম গ্রহণ করেন বিমান সেনাদের। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। স্বাধীনতার ৪৪ বছরে রফতানি আয়ে বাংলাদেশের অর্জন বিস্ময়কর বলছেন অর্থনীতিবিদরা। নতুন বাজার সৃষ্টি ও রফতানি পণ্যের বহুমুখীকরণের তাগিদ। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। নিরাপত্তার প্রশ্নে ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে সরকারের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে ফেসবুকের দুই প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানান, ফেসবুক খুলে দেওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ফেসবুক ও সরকারের মধ্যে কি কি বিষয়ে বোঝাপড়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি স্বরাষ্ট্রমন্ত্রী। গত 18 নভেম্বর ফেসবুক সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেয় সরকার। তখন সরকারের তরফে বলা হয়েছিল, দুই শীর্ষ যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত। 21 নভেম্বর দুই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের পর থেকেই বাড়তে থাকে বিকল্প পথে ফেসবুকের ব্যবহার। এ বাস্তবতায় ফেসবুকের দক্ষিণ এশিয়ার দায়িত্বে থাকা দুই কর্মকর্তার সঙ্গে বৈঠক করলেন সরকারের 3 মন্ত্রী। উপস্থিত ছিলেন পুলিশ, র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, ফেসবুকের কাছে তাদের কি চাওয়া, আর ফেসবুকই বা কিভাবে সহায়তা করতে সম্মত হয়েছে। আমাদের চাওয়ার ছিল, যেটা আমাদের ফেসবুকের মাধ্যমে আমাদের অনেকে অ্যাবিউজ করছে, আমাদের অনেক প্রপাগান্ডাও ফেসবুকের মধ্যে আসছে, আমাদের জাতীয় নিরাপত্তার কিছু প্রশ্ন ছিল, সেইগুলো আছে, সেইগুলি নিয়ে আমরা কথা বলতেছি। আমাদের সঙ্গে সব ধরনের কথা হয়েছে, ফিল্টার করা এবং কতখানি চলবে সবকিছু নিয়ে কথা হয়েছে। দুপক্ষের বোঝাপড়ার বিস্তারিত না জানালেও আলোচনা সফল হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্রুটফুল ডিসকাশন হয়েছে। আমাদের যত ইন্টেলিজেন্সের যে সমস্ত ছিল প্রশ্ন ছিল, আমাদের নিরাপত্তার বাহিনীর যে সমস্ত প্রশ্ন ছিল, এগুলি সবই ডিসকাশন হয়েছে। তারা কতখানি সহযোগিতা করব সবগুলি হয়েছে। আমরা এটা নিয়ে আমরা মনে করি যে আমাদের সঙ্গে খুব সুন্দর এবং ফলপ্রসূ আলাপ হয়েছে। তো এখন আমাদের আরো কিছু চিন্তা ভাবনার বিষয় আছে, সেগুলো আমরা চিন্তা ভাবনা করে আমরা শীঘ্রই এটার ব্যবস্থা নেব। তবে ফেসবুকের দুই প্রতিনিধি সাংবাদিকদের সব প্রশ্ন এড়িয়ে গেছেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দেশে জঙ্গি সংগঠন আইএস এর অস্তিত্ব আছে বলে পশ্চিমা বেশ কয়েকটি দেশ দাবি করলেও এই মুহূর্তে আইএস বিরোধী কোনো জোটে বাংলাদেশের যোগ দেওয়া উচিত হবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কোনো দেশের নয়, জাতিসংঘের উদ্যোগে জোট গঠিত হলে যোগ দেওয়ার ব্যাপারে আপত্তি থাকবে না বাংলাদেশের। রিপোর্ট করেছেন এহসান জুয়েল। মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের তৎপরতা বন্ধ করতে 2014 সালের সেপ্টেম্বর মাস থেকে জোট গঠন করে যুক্তরাষ্ট্র। 10 দেশের এই জোট আইএসের বিরুদ্ধে দফায় দফায় বিমান হামলা চালায়। এখনো চলছে সে হামলা। কোনো জোটে না গিয়ে রাশিয়াও পৃথকভাবে বিমান হামলা চালাচ্ছে সিরিয়ায়। আর সম্প্রতি প্যারিস হামলার পর ফ্রান্সের উদ্যোগে যুক্তরাষ্ট্রের জোটভুক্ত দেশগুলো এবং রাশিয়াকে নিয়ে একটি বৃহত্তর জোট গঠনের চেষ্টা চলছে। আন্তর্জাতিক এমন সব তৎপরতার মধ্যে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশে আইএসের অস্তিত্ব থাকার দাবি করে দেয়া হচ্ছে নানা বিবৃতি। সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, চাপ তৈরি করতেই এ ধরনের তৎপরতা। বাংলাদেশে যদি আজকে আইএস আছে বা জঙ্গিবাদ আছে বা আছে, এই ধরনের যদি একটা স্বীকৃতি আদায় করতে পারে,
তাহলে আমাদের অবস্থাটা কি হবে সেটা কি দেশের মানুষ একবার ভেবে দেখবেন? এই অবস্থায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে নানামুখী চাপ থাকলেও আপাতত আইএস বিরোধী কোনো আন্তর্জাতিক জোটে যোগ দেওয়া উচিত হবে না বাংলাদেশের। আইএস এর ব্যাপারে ইনডাইরেক্টলি একটা বাংলাদেশকে প্রেশারাইজ করা হয়, আমি বলবো যে এটাতে বাংলাদেশে না যাওয়াটাই ভালো। বরং বাংলাদেশ গভর্নমেন্ট যে কথাটা বলতে পারে বা আমাদের সিকিউরিটি এজেন্সিগুলো যেতে বলতে পারে যে আমরা পূর্ণ সহযোগিতা দেব, কোনো বিশেষ রাষ্ট্রের অধীনে কোনো জোটে জয়েন করা, তাতে হয় কি একটা স্পষ্টভাবে নিজের পজিশনটা খুব বেশি ক্লিয়ার করে দেখা যায় এবং বাংলাদেশের আরও বোধহয় নিরাপত্তা ঝুঁকিটা হয়তো বাড়িয়ে দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, কোনো দেশ নয়, জাতিসংঘের উদ্যোগে জোট হলে সহযোগিতা করবে বাংলাদেশ। আইএস বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে যদি কিছু কার্যক্রম গ্রহণ করা হয়, বাংলাদেশ সেটাতে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যে রিহ্যাবিলিটেশন, প্রচুর শরণার্থী ডিসলজড হয়ে যাচ্ছেন, তাদের সহায়তার জন্য ডাক্তার, নার্স বা প্রশিক্ষণ বা শিক্ষা সহায়তা এগুলি হতে পারে। তবে আইএস ইস্যুতে আভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সময়ে দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের পর গণহত্যা নিয়ে পাকিস্তানের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। বিকেলে বাংলাদেশকে ভারতের কূটনীতিক স্বীকৃতির ৪৪তম বর্ষ উপলক্ষে ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে যারা বিদেশে অঢেল অর্থ ব্যয় করেছেন তারাও ব্যর্থ হয়েছে। দুই কুখ্যাত যুদ্ধাপরাধীর যে ফাঁসির রায় যখন কার্যকর হলো, তো সারা দেশে যে আনন্দ উল্লাস, এটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। আজকের এই যে যুদ্ধাপরাধীর বিচার তো চলছে, বিদেশে কিন্তু ধরুন ইউরোপিয়ান ইউনিয়ন তারা আমাদের সমর্থন করেছে। এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কি করেছে এখানে যে পাকিস্তানি দখলদার বাহিনী, সেটা সবাই জেনে ফেলেছে। তো আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে এবং ধৈর্য ধরে মাথা ঠিক রেখে কাজ করতে হবে। এদিকে সামরিক জান্তারা 1971 সালে বাংলাদেশের উপর যে অন্যায় অত্যাচার চালিয়েছিল, পাকিস্তানের বেশিরভাগ জনগণ এখন তা অকপটে স্বীকার করে বলে মন্তব্য করেছেন দেশটির মানবাধিকার কর্মী হিনা জিলানি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সাউথ এশিয়ান্স ফর হিউম্যান রাইটস এর অনুষ্ঠানে তিনি একথা বলেন। পাকিস্তানের এখনকার বেশিরভাগ জনগণ মনে করে পাকিস্তানি সামরিক জান্তারা 1971 সালে বাংলাদেশের জনগণের উপর যে আচরণ করেছিল তা অবশ্যই অন্যায় ছিল। বাংলাদেশের স্বাধিকার আন্দোলন থেকে আমরাও উপকৃত হয়েছি, কেননা বাঙালিদের এসব আন্দোলন সংগ্রাম পরবর্তীতে আমাদেরকেও পাকিস্তানি অত্যাচারী শাসকদের বিরুদ্ধে কথা বলতে অনুপ্রেরণা জুগিয়েছে। বেসরকারি মোবাইল ফোন কোম্পানির এক ইঞ্জিনিয়ার সহ উত্তরা থেকে গ্রেপ্তারকৃত 3 জেএমবি সদস্যকে 5 দিন করে রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি মোবাইল জ্যামার ও বেশ কিছু জিহাদি বই জব্দ করে পুলিশ। পুলিশ জানায়, হোসেনি দালানে হামলার ঘটনার সাথে জড়িতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই 3 জনকে গ্রেপ্তার করা হয়। হোসেনি দালানে হামলার সাথে সরাসরি জড়িত না থাকলেও তারা জেএমবির ওই গ্রুপের সদস্য। বিকেলে তাদের সিএমএম কোর্টে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের প্রত্যেকের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মূলত নিজেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য নির্দিষ্ট কোনো স্থানের ফোন নেটওয়ার্ক জ্যামার দিয়ে বন্ধ করে তারা বৈঠক করতে বলে পুলিশ জানিয়েছে। এদের সামাজিক পরিচয় দেখা যায় যে মৌলবী মৌলানা হিসেবে ওয়াচ করে, কিন্তু ভিতরে এরা তাদের যে সিলেক্টেড গ্রুপ, টার্গেটেড গ্রুপ, সেই গ্রুপকে নিয়ে তারা ধর্মীয় শিক্ষার আড়ালে পুলিশ কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বা ইউনিফর্ম সার্ভিসের লোক যারা তাগুত শক্তির রক্ষক, তাদেরকে কেন হত্যা করা উচিত, তারা কিভাবে তাগুত শক্তির রক্ষক, এই বিষয়গুলো এরাই শিক্ষাদান করে থাকে। অবৈধ পথে রাতের অন্ধকারে ভারত যাওয়ার ঠেকানো না গেলে সীমান্তে মানুষ হত্যা বন্ধ করা কঠিন হবে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। দুপুরে পিলখানায় বিজিবির সদর দপ্তরের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় পার্বত্য এলাকার দুর্গম সীমান্ত সুরক্ষায় কারো উপর নির্ভরশীল না হয়ে বিজিবির সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন তিনি। এই 6 মাস জেলের পরে তাদেরকে
বিজিবি সদর দপ্তরে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, রাতে অবৈধ পথে ভারতে যাওয়া ঠেকানো না গেলে সীমান্তে মানুষ হত্যা বন্ধ করা কঠিন হবে। এ সময় পার্বত্য এলাকার দুর্গম সীমান্ত সুরক্ষায় কারো ওপর নির্ভরশীল না হয়ে বিজিবির সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি। গত বছরে ছিল যেখানে 40 জন, এই বছরে তাও হয়ে গেছে প্রায় 33 জন না 35 জন। আমার যদি এরকম কোনো সামর্থ্য থাকতো যে আমার দেশের একটা লোকও বর্ডার ক্রস করবে না, তাহলে কিন্তু এটা হলো শূন্যের কোঠায় না হইলো একদম কাছাকাছি চলে আসতো। কখন হচ্ছে আমাদের লোকজন যদি এই রাতের আধারে হলো বর্ডার ক্রস না করে। এ সময় 2013 থেকে 15 সালে সীমান্তে পরিচালিত বিভিন্ন অভিযানে 2162 কোটি 29 লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ করা হয়েছে বলে জানানো হয়। যে মাদক সংক্রান্ত বিষয় হলো as far as I am concerned zero tolerance। হাসপাতাল, স্কুল, বিভিন্ন বিওপিতে আধুনিকায়ন ছাড়াও বিজিবি সদস্যদের আবাসন সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানান মহাপরিচালক। এছাড়া আগামী জানুয়ারি থেকে বিজিবিতে প্রথমবারের মতো নারী সদস্য নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। 100 মহিলা সদস্য এই জানুয়ারি মাসের থেকে তাদের ট্রেনিং শুরু হবে। 100 দিয়ে হলে বিজিবিতে আমরা শুরু করছি। এদেরকে হলো এমপ্লয় করার পরে আমরা ন্যাক ব্যাচ থেকে আস্তে আস্তে বাড়ানো শুরু করবো আর কি। ভারত ও মিয়ানমারের সঙ্গে অরক্ষিত সীমান্তে নতুন 35টি বিওপি নির্মাণে 479 কিলোমিটারের মধ্যে 207 কিলোমিটার নজরদারির আওতায় এসেছে জানানোর পাশাপাশি আরও 11টি বিওপি নির্মাণে কাজ চলছে বলেও জানান মেজর জেনারেল আজিজ আহমেদ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। বিপিএল এর শহীদ আফ্রিদির নেতৃত্বে বরিশাল বুলসের বিপক্ষে সিলেট সুপারস্টারসের বড় জয়, মুখোমুখি ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। 30 ডিসেম্বরের পৌরসভা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে ফলাফল যাই হোক না কেন তাতে সরকারের ওপর জনগণের আস্থা বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মাহমুদ এরশাদ। দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলটির পক্ষ থেকে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এছাড়া তার শাসনামলেই দেশে গণতন্ত্রের চর্চা ছিল বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আগামী নির্বাচন অর্থাৎ যে পৌরসভা নির্বাচন, এটা যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের সরকারের অতীতের অপকর্মের কথা মানুষ ভুলে যাবে। সরকারকে বুঝতে হবে এটা, মানুষের মনে সংশয় দূর করতে হবে, মানুষ মনে আস্থা ফিরিয়ে আনতে হবে। আমাদের অধীনে সমস্ত নির্বাচন সুষ্ঠু হবে। মানুষ পরিবর্তন চাচ্ছে, দুই দলে একই অবস্থা, দলীয় তন্ত্র, তাই লোকে চায় জাতীয় পার্টি আবার। পৌরসভা নির্বাচনে ধূম্রজাল তৈরি করে নির্বাচনকে নষ্ট করতে অতীতের মতো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিএনপি। এমন অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অভিযোগ করেন। এ সময় তিনি আরো বলেন, সরকার সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। কমিশন সম্বন্ধে এই কথা বলে নাই কবে বিএনপি সবসময় এই কথা বলেই থাকে। ওরা সবসময় অভিযোগ করা অভ্যাসই হচ্ছে ওদের দল, নালিশ করা দল হলো বিএনপি। নিরপেক্ষ নির্বাচন হবে কিনা এখন কেমন করে বুঝলো সে? নির্বাচন থেকে শুরু হলো, অর্থাৎ তারা সবসময় প্রশ্ন রেখে ধ্রুবজাল সৃষ্টি করে নির্বাচন পরিবেশকে নষ্ট করতে চায়। ওরা হয়তো আশঙ্কিত, ওরা হয়তো আতঙ্কিত, ওদের জ্বালাপড়া রাজনীতি হয়তো জনগণ আবার প্রত্যাখ্যান করবে 30 তারিখ। এই জন্য তার ভয় পেয়ে এই কথা অজুহাতগুলো তৈরি করছে। নারায়ণগঞ্জের 7 খুন মামলার অধিকতর তদন্ত চেয়ে করা রিটের বিষয়ে আগামী বুধবার আদেশ দেবেন হাইকোর্ট। বিকেলে উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি মিনায়েতুর রহিম এবং বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন। আদালত শুনানিতে বলেন, 7 খুনের পেছনে যে ষড়যন্ত্র ছিল তা মামলার অভিযোগপত্রে সুস্পষ্ট করে উল্লেখ করা হয়নি। মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যেই এই রিট করেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী বিউটি বেগম। তদন্ততে কিছু ডিফেক্ট দেখা দিয়েছে, সুষ্ঠু তদন্তের জন্য আমরা আবেদন করেছি সুপ্রিম কোর্টের কাছে যে ফার্দার ইনভেস্টিগেশন দেওয়া হোক। এই ফার্দার ইনভেস্টিগেশন যদি দেওয়া হয় তাহলে আমরা সত্যি শুধু এটা পাবো যে যেই নূর হোসেনকে আমরা ইনভেস্টিগেশন অফিসার তাকে কোনো সময় ইন্টারভিউ করতে পারে নাই, তাদের জিজ্ঞাসা করতে পারে নাই, কারণ এই কনস্পিরেসির মূল হোতা ছিলেন নূর হোসেন।
পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান দম্পতি হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেয়ে ঐশী রহমান খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন। দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি করেন তার আইনজীবীরা। তার আইনজীবী মাহবুব হোসেন রানা জানান, ঐশীর বয়স বিবেচনায় আবেদনটি করা হয়েছে। একই সাথে আপিলে নিম্ন আদালতের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে বলেও জানান তিনি। গত 12 নভেম্বর বাবা মা হত্যার দায়ে মেয়ে ঐশী রহমানকে ফাঁসির আদেশ দেন আদালত। গত বৃহস্পতিবার ওই রায়ের নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছায়। স্বাধীনতার ৪৪ বছরের রপ্তানি আয়ে বাংলাদেশের অর্জনকে বিস্ময়কর বলে মনে করেন অর্থনীতিবিদরা। 1972-73 অর্থ বছরে মাত্র 34 কোটি মার্কিন ডলারের রপ্তানি আয় গেল অর্থ বছরে পৌঁছেছে প্রায় ৩,২০০ কোটি ডলারে। বিশ্লেষকরা বলছেন, আগামীতে মধ্যম আয়ের দেশের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে এখন নজর দিতে হবে নতুন বাজার সৃষ্টি ও রপ্তানি পণ্যের বহুমুখীকরণের দিকে। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। 1971 সালে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন নিয়ে পাকিস্তানি শোষণ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বাঙালি জাতি। স্বাধীনতার 4 দশক পর সে স্বপ্ন অর্জনের পথে অনেকটাই এগিয়েছে দেশ। আর এ স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা পালন করেছে রপ্তানি খাত। যুদ্ধ পরবর্তী সময়ে রপ্তানি খাত পাট ও কাঁচা চামড়া নির্ভর হলেও সময়ের আবর্তনে সে তালিকায় যুক্ত হয়েছে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ সহ হালকা ও মাঝারি শিল্পের নানা পণ্য। মাথাপিছু কম জমি নিয়ে তো আর কোনো দেশ অর্থনৈতিক উন্নয়ন ইতিহাসে করেনি। আমাদেরকে বিশ্ব অর্থনীতির সাথে ক্রমাগতভাবে বেশি সংযুক্ত হতে হবে। যেই শিল্প পণ্যগুলো আমরা বহুমুখীকরণ করে রপ্তানি করব, সেগুলোর কাঁচামাল এবং মধ্যবর্তী পণ্য পর্যন্ত আমাদেরকে আমদানি করতে হবে। এটাই হলো আমাদের চ্যালেঞ্জ। অর্থনৈতিক অগ্রযাত্রার দৌড়ে নতুন বাজার বাড়ানোর পাশাপাশি আগামী দিনের রফতানি চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে এখনই প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। 2024 সাল নাগাদ যদি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু এই অগ্রাধিকারমূলক বাজার সুবিধা এটি কিন্তু সংকুচিত হয়ে আসবে। আমাদের অনেক পণ্যের যে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতামূলক সক্ষমতা, সেখানে একটা চাপ পড়তে পারে। অন্যদিকে রফতানি উন্নয়ন পরিকল্পনায় ব্যবসায়ীদেরকেও সম্পৃক্ত করার তাগিদ দিলেন এই ব্যবসায়ী নেতা। 85% তো রপ্তানি করতেছে বিজিএম, তারা নিজস্ব কষ্টে চলতেছে, থাকে 15%, সেটা নিয়ে ইপিবি ওয়ার্ক করছে। ইপিবিকে আরো শক্তিশালী হতে হবে, তাদেরকে আরো ডাইভার্সিফাই করতে হবে, তাদেরকে নিয়ে চেম্বার অফ কমার্সের কাজ করতে হবে। শ্রমনির্ভর শিল্প বিকাশের পাশাপাশি কম দামে পণ্য উৎপাদনেরও তাগিদ দিলেন বিশ্লেষকরা। আগামী দিনে মধ্যম আয়ের দেশের রপ্তানি চ্যালেঞ্জ জয় করে এগিয়ে যাবে বাংলাদেশ। অর্থনৈতিক সমৃদ্ধিতে সারা বিশ্বে শক্তিশালী অবস্থানে থাকবে লাল সবুজের পতাকা। প্রতিষ্ঠিত হবে গণমানুষের কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি। এখন এমনটাই স্বপ্ন দেখে বাংলাদেশের প্রতিটি মানুষ। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। ইয়েমেনের বন্দরনগরী এডেনের গভর্নর জাফর মোহাম্মদ সাদ ও তার 6 দেহরক্ষীর হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। টুইটারে দেয়া এক বার্তায় জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয়, গভর্নরের গাড়ি বহরে তারাই বোমা হামলা চালিয়েছে। সকালে এডেনের তাওয়াহি জেলার গোল্ডমোর এলাকায় ওই বোমা হামলায় গভর্নরের পাশাপাশি নিহত হন তার গাড়িতে থাকা 6 জন রক্ষী। এর আগে ইয়েমেনের রাষ্ট্রীয় গণমাধ্যম সাবা গভর্নরের মৃত্যুর খবরটি নিশ্চিত করে। এর পরপর হামলার কয়েকটি ছবি সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে দেখা যায় গভর্নরকে বহনকারী গাড়িটি রাস্তার একপাশে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। জাফর সাদ সম্প্রতি এডেনের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ইয়েমেনের আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর হাদির ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে। বিপিএল এর খবর। নতুন অধিনায়ক শহীদ আফ্রিদির পরিকল্পনায় বড় জয় পেয়েছে সিলেট সুপারস্টার্স। দিনের প্রথম ম্যাচে সিলেট 9 উইকেটে হারিয়েছে বরিশাল বুলসকে। মিরপুরে টস হেরে সিলেটের বোলিং তোপে বিপিএল এর সর্বনিম্ন মাত্র 58 রানে গুটিয়ে যায় বরিশাল। জবাবে 52 বল হাতে রেখে 1 উইকেট খরচ করে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট সুপারস্টার্স।
সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের শুরুতেই সাবধানী বরিশালের দুই ক্যারিবীয় ব্যাটসম্যান এভেন লুইস ও ক্রিস গেইল। টুর্নামেন্টের মাঝামাঝি সময় বরিশালের সঙ্গে যোগ দেয় ক্রিস গেইল কিছুটা সাবধানী হলেও দলীয় 15 ও ব্যক্তিগত 12 রানে মাঠ ছাড়েন লুইস। ক্রিকেটে উইকেটে থিতু হওয়ার আগে ক্রিস গেইলও ধরেন সাজঘরের পথ। দ্রুত সতীর্থকে অনুসরণ করেন একটি জীবন পাওয়া রনি তালুকদার ও অধিনায়ক মাহমুদুল্লাহ। এরপর রবি বোপারার বোলিং তোপে উইকেট পতনের মিছিলে যোগ দেন সাব্বির, প্রসন্না ও মেহেদি মারুফ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বরিশালের ইনিংস থামে মাত্র 58 রানে। বরিশালের পক্ষে সর্বোচ্চ 16 রান করেছেন মোহাম্মদ সামি। জবাবে স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই সাজঘরে ফেরেন লঙ্কান ব্যাটসম্যান মুনাওয়ারা। এরপর জুনায়েদ সিদ্দিক ও নুরুল হোসেন জুটি নিশ্চিত করে সিলেটের জয়। এদিকে বিপিএলে দিনের আরেক ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ঢাকা ডায়নামাইটস। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকার সংগ্রহ 5 উইকেটে 108 রান। থাইল্যান্ডে টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে রানার্স আপ হয়ে রোববার দুপুরে ঢাকায় ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইনালে হারলেও মার্চ এপ্রিলে ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্ব আসরের মূল পর্ব নিশ্চিত করেছে জাহানারা আলমের দল। বিশ্ব আসরের মূল পর্বে ভালো কিছু করতে হলে সালমা রোমানাদের আদর্শ প্রস্তুতির জন্য অন্তত 10টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন কোচ চাম্পিকা গামাগে। এক্ষেত্রে বাংলাদেশ দলের কাছে সময় আছে প্রায় 4 মাস। আর এই সময়ে থাইল্যান্ডে বাছাই পর্বের ভুলগুলো শুধরে নেয়ার সুযোগ পাবে বলেও জানান প্রধান কোচ। অন্যদিকে টি-20 বিশ্ব আসরের বাছাই পর্বে আইরিশদের কাছে ফাইনালে হারের কারণ হিসেবে অধিনায়ক জাহানারা আলম প্রতিকূল আবহাওয়াকে দুষলেন। অবসরে টাইগ্রেসদের ব্যাটিং ব্যর্থতা ফুটে উঠলেও বোলিং বিভাগে ছিল দারুণ পারফরমেন্স। আসরে 16 উইকেট শিকার করে টুর্নামেন্টে সেরা হয়েছেন রুমানা আহমেদ। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পৌর নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ। অনেকের প্রার্থিতায় বাতিল, আচরণবিধি লঙ্ঘন করলেই আইনি ব্যবস্থা হুঁশিয়ারি কমিশনের। বরাবরের মতো এবারও পৌর নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না নির্বাচন কমিশন, অভিযোগ বিএনপির। নির্বাচন নিয়ে মিথ্যাচার করা দলটির স্বভাব, বলছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বিমান বাহিনীতে যুক্ত হলো আধুনিক প্রশিক্ষণ বিমান। শিগগিরই ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত। প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং চাপ থাকলেও আইএস বিরোধী কোন জোটে বাংলাদেশের যোগ দেওয়া উচিত নয় মন্তব্য বিশ্লেষকদের। জাতিসংঘের অধীনে জোট হলে সহযোগিতার আশ্বাস সরকারের। এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।